কথা কি বেশি বলে ফেলেছি? না। আপনি বলছেন না কেন? শুনছি। রিক্সা জিগাতলায় থামল। জাবির রিক্সা ভাড়া দেওয়ার আগেই রোশনি বলল। যেহেতু আমি নিয়ে এসেছি, সব খরচ আমার। লিফট দিয়ে সোজা 4 তলায় এসে রেস্টুরেন্টে ঢুকলো। একটা ফাঁকা টেবিল পেয়ে দুজন বসলো। দুপুর সময় বেশ ভিড়। খাবার অর্ডার রোশনি নিজেই দিল। জাবির দিবে না সে জানে, কারণ তার সেদিকে মন নেই। জাবিরের দৃষ্টি জানালার বাইরে। রোশনি প্রশ্ন করলো। নিজেকে গুটিয়ে ফেলেছেন নাকি? আপনি অনেক ইন্ট্রোভার্ট। কোনটা? নিজ থেকে প্রয়োজন ছাড়া কোনো কথা বলতে দেখিনি আপনাকে। সেদিন রোমা শামাও বলেছিল বাসায় আপনি কথা বলা কমিয়ে দিয়েছেন। কেন করছেন এসব? রোশনির দিকে তাকিয়ে গম্ভীর মুখে জবাব দিল। ম্যাচুরিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড রিয়েলিটি মেক মি ব্লাডি ইউজলেস অ্যান্ড আই অ্যাকসেপ্ট ইট উইথ আনওয়ান্টেড স্মাইল। মানুষ যখন বুঝতে পারে পরিস্থিতি তার নাগালের বাইরে, তখন সে অভিনয় করে যায় বাস্তবতা মেনে নেয়ার। বারবার চেষ্টায় যখন ব্যর্থতা আসে, তখন নিজেকেই হয়তো অর্থর্ব ভাবা শুরু করে। মা বোন দুজনকে সঠিক পথে আনতে না পেরে আজ যাবে নিজেকে এতটাই ব্যর্থ ভাবছে যে কুল কিনারা না পেয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে। রোশনির মাথায় খেলল অদ্ভুত এক নেশা। আজ সে কনফেস করবে, যা সচরাচর খুব কম সুন্দরী নারী করে। জাবিরের প্রতিক্রিয়া দেখার লোভ জেগেছে। দ্বিধাহীনভাবে হেসে বলল। মিস্টার আশরাফ। হঠাৎ এমন সম্বোধনে জাবির জানালা থেকে চোখ ফিরিয়ে রোশনির দিকে তাকালো। এই প্রথম নাম ধরে ডাকলো। মেয়েটা চোখে মুগ্ধতা নিয়ে পুনরায় বলল। আপনি কি জানেন আপনি প্রচণ্ড সুদর্শন একজন মানুষ? আপনার আচার আচরণ সামনে থাকা যে কোনো মানুষকে খুব সহজে আকর্ষণ করে। প্রথম যেদিন আপনাকে দেখলাম, সেদিন আমি মারাত্মকভাবে আপনার প্রেমে পড়ে গিয়েছি। ভাবতে পারিনি কখনো এইভাবে কোনো পুরুষের প্রেমে পিছলে পড়ব। সেদিন যখন আপনার প্রাক্তনের সামনে কথা বলছিলেন, আমার জায়গায় অন্য কেউ হলে রাগ করত, কিন্তু আমি সেই সময়টাতেও মুগ্ধ হয়ে আপনার প্রেমে পড়েছি। আপনার কথার ধরনে, সাবলীলতায়। মেয়েরা নাকি মনের কথা বলে না, আত্মসম্মানে লাগে, কিন্তু আমি খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই আপনার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। এটা কি আপনার বিশ্বাস হয়? রোশনির চোখ জাবিরে নিবদ্ধ। এসব কথা কেউ জাবিরকে এর আগে এতটা গুছিয়ে বলেনি। হঠাৎ বিষণ্ণতায় এসব শুনলে কেমন অনুভূতি হওয়া উচিত? কোনো স্ত্রীকে এতটা অকপটে তার স্বামীর প্রশংসা করেছে কখনো নিঃসংকোচে? ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতের উপরের পৃষ্ঠ দিয়ে জাবির ঠোঁটে চেপে ধরেছে। তার চোখ দুটো যে হাসছে, রোশনির চোখ এড়ায়নি। মানুষটা হাসি আটকানোর আপ্রাণ চেষ্টায় আছে, কিন্তু এই ক্ষেত্রেও সে ব্যর্থ হচ্ছে। তখন ওয়েটার এসে খাবার দিয়ে গেল। রোশনি মনোযোগ খাবারে দিয়ে বলল। শুরু করুন। জাবিরকে বলে নিজে বসে আছে। জাবিরও হাত গুটিয়ে বসে আছে। তখন নিজ থেকেই বলল। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু খাবো না, কারণ আপনাকে খুব বলতে ইচ্ছে করছে খাইয়ে দিন। শ্বশুর বাসা থেকে আসার পর এই একটা জিনিস মিস করি, তবে এই সময় এই আবদার করাটা অবান্তর। জাবির চেয়ার ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে গেল। অপেক্ষা করছে রোশনি। রোশনির পাশে চেয়ারটাতে বসলো। এতক্ষণ একজন অন্যজনের বিপরীতে বসেছিল। প্লেট হাতে নিয়ে রোশনির মুখে তুলে দিতে নিলে রোশনি অবাক চোখে চাইল। হাত দিয়ে ফ্রাইড রাইস রেস্টুরেন্টে খাওয়ার ঘটনা বিরল। সহসা জাবির বলল। কিছুক্ষণ পর শুনবো। মন চেয়েছিল আপনার হাতে খেতে, কিন্তু রেস্টুরেন্টে মানুষ অদ্ভুতভাবে তাকাবে বলে এই ইচ্ছে পোষণ করিনি। তাই এই কথা শোনার আগেই নিজ থেকে দায়িত্ব নিলাম। কে কি বলল তা ভেবে আমার কি কাজ? বউ খুশি হলো কিনা তা দেখাই মোক্ষম বিষয়। চোখ মুখে হাসি যেন ঝরে পড়ছে রোশনির। বড় করে হা করল। আশেপাশের মানুষজন এমন চমকপ্রদ ঘটনা দেখেছে বলে মনে করতে পারছে না। অনেকে অদ্ভুত চোখে দেখছে, আবার অনেকে মন ভরে দেখছে, অথচ কপত কপতি ভ্রুক্ষেপহীন। খাওয়া শেষে রোশনি পুনরায় রিক্সা নিল। জাবিরকে বাধ্য করলো অফিসে জানাতে আজ অফিসে ফিরবে না। রিক্সা নিয়ে চলে গেল ধানমন্ডি লেকে। হঠাৎ আকাশে কালো মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি এলো। রিক্সা ভাড়া মিটিয়ে নেমে পাশের দোকানে ব্যাগটা রেখে দুহাত মেলে দাঁড়িয়ে পড়ল ভেজার জন্য। জাবির গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। শাড়িতে আজ বেশ ভালো লাগছে রোশনিকে। ভিজতে বারণ করলেও কথা শুনবে না এই মেয়ে। জাবিরকে টেনে পানিতে নামিয়ে দিল।
আচমকা টানে হতবিহবল যাবি। এক ঝটকা বৃষ্টি পুরো ভিজিয়ে দিল। চুপচাপ বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। চারপাশে অনেক কপট কপটি, বুড়ো বাচ্চা ভিজছে। ওদের দিকে কারো মনোযোগ নেই, সবাই সবার কাজে ব্যস্ত। ভিজতে ভিজতে রোশনি বলল, আমার আরেকটা শখ মিটল, একসাথে বৃষ্টিতে ভেজার। একটা কথা ছিল মিস্টার আশরাফ। ভেজা চুলগুলোকে পেছনে ঠেলে নিল জাবির। ভেজা একেবারে ছুপছুপা শরীর। রোশনি খেয়াল করলো জাবিরের চুল বেশ বড়, আঁচড়ানো থাকে বলে বোঝা যেত কম। সুন্দর ঝরঝরে ঘন চুলগুলো ভিজে পানি চুয়ে চুয়ে পড়ছে। হাতটা ঝেড়ে পানি ফেলে চশমাটা খুলে হাতে নিয়ে মুখ মুছে বিরক্তিকর শব্দ করে জাবির বলল, ভিজে গিয়েছে। আরেকটা কিনে দিব। এখন আমার কথাটা শুনুন। চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি কথা? জবাবে রোশনি বলল, আমি আপনার এই সিক্ত রূপের আবার প্রেমে পড়েছি। আপনি জানেন, ভেজা চেক শার্টে আপনাকে চমৎকার লাগছে, আর আপনার চুলগুলো বেশ সুন্দর। আমি কি একটু ছুতে পারি? জাবির ঠোঁট চেপে হেসে মাথা নোয়ালো। রোশনি চুল ছুঁয়ে জাবিরের গাল ছুলো। জাবির চোখ পুছল, শান্তি পেল বুকের ভেতর। মিনিট দুয়েক পর হাত সরিয়ে সামনে হাঁটা শুরু করলো রোশনি। পাশে জাবিরও আছে। জাবিরের হাত ধরলো রোশনি, উচ্ছ্বাস নিয়ে বলল, বিয়ের আগে প্রেম করিনি, ভুল করিনি। বিয়ের আগে প্রেম করিনি, ভুল করিনি। বিয়ের পর এমন অসাধারণ একজন অপ্রেমিক পুরুষ পেয়ে যাব, আগে জানলে আফসোস করতাম না। জনম জনম অপেক্ষা করতেও রাজি এমন পুরুষের জন্য। প্রেমটা না হয় আমি পুনরায় তাকে শেখালাম। প্রাক্তন প্রেম আর বর্তমান প্রেমের মাঝে পার্থক্য আছে। আপনার প্রাক্তন প্রেমের অনুভূতি ছিল উড়ু উড়ু, আর বর্তমান প্রেমের অনুভূতি শক্তপোক্ত, কারণ তা নিজস্বতা নিয়ে আগাছে। দাদি একটা আকাশ সমান ধন্যবাদ পাওয়ার যোগ্য। শুকরানা নফল আদায় করা ফরজ আমার জন্য। মনোযোগ দিয়ে জাবির রোশনির প্রতিটি কথা শুনছে। এত মনোযোগ দিয়ে অফিসের কাজও করে না। ভিজতে ভিজতে দোকানের পাশে চলে এলো। দু কাপ গরম গরম দু কাপ গরম গরম মটকা চা অর্ডার দিল। বৃষ্টি থেমেছে। চা খাওয়া শেষ, কাঁধে ব্যাগ নিল রোশনি। ফেরার সময় হয়েছে, এখন গন্তব্য ভিন্ন। রোশনি নিজের জন্য রিক্সা ডাকলো। রিক্সায় ওঠার আগে জাবির বলল, বাসায় চলো। জাবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কোন বাসায়? আমাদের বাসায়। ভেজা শরীরে জড়সড় হয়ে বাড়ি ফিরল দুজন। দরজায় কলিং বেল চাপতেই রোমা দরজা খুলল। রোশনিকে দেখে চিৎকার দিয়ে জড়িয়ে ধরল। চিৎকার শুনে বাকিরা বেরিয়ে এলো। শামা এসে ছাপিয়ে পড়ল। রোশনি বকা দিয়ে বলছে দূরে যেতে, ওরা ভিজে যাবে। কিন্তু কে শুনে কার কথা? দু বোন আষ্টে পিষ্টে ধরলো ভাবিকে। জাবির রুমে চলে গেল। জিহাদ বেরিয়ে এসে বোনদের ধমকে বলল, ভাবিকে একটু শান্তি দে, ভেজা কাপড়ে ঠান্ডা লাগবে। ভাবি ফ্রেশ হয়ে আসেন। রোশনি ফ্রেশ হতে গেলে তিনজন মিলে চট করে খাবার রেডি করে ফেললো টেবিলে। রোশনি শ্বশুরের সাথে দেখা করে টেবিলে বসলো। ননদেরাও বসলো। সাবরিনার কথা জিজ্ঞেস করতেই শামা বলল, ওকে আম্মা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। আম্মা ভালো আছেন? আছে, তবে কথা খুব কম বলে, ভাইয়ের সামনে যায় না। জিহাদ এক পিস শশা চিবাতে চিবাতে বলল, যাবে কোন মুখে? বড় মেয়েকে যে হারে সাপোর্ট করছে, চোখ মেলবে কি করে? ভাইয়ার রক্ত শুষে ফেলছে বিয়ের পর থেকে। ওর সংসারের সব টাকা ভাইয়া দিত, ওর জন্য ভাইয়া এত বছর বিয়ে করেনি। রোশনি চট করে বলল। আগে বিয়ে করলে বুঝি ভালো হতো, আমি আসতাম। জিহাদ হেসে দিল। হেসে বলে, না তা বলিনি। আচ্ছা ভাবি, আমার একটা প্রশ্ন। আপনি সোনার চামচ মুখে নেওয়ার মতো পরিবারে জন্ম নিয়েছেন, অভাব বুঝেননি। আমাদের এখানে আপনার কষ্ট হয় না? রোশনি হেসে বলে, ছোট থেকে একা বড় হয়েছি, খুব ইচ্ছে ছিল ভাই বোনের। মায়ের শারীরিক জটিলতার জন্য হয়নি, এখানে এসে তোমাদের পেলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মাঝে উচ্চাকাঙ্ক্ষী স্বভাব না থাকার কারণ, আমার বাবা একটু খামখেয়ালিপনা করে, পাগলাটে ধাঁচের, কিন্তু মাটির মানুষ, তাই আহমিকা বোধ আসেনি। আমি সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি। এছাড়া সিক্রেট শুনবে? রোশনি হাতের ইশারায় কাছে ডাকলো। তিনজন একসাথ করলো মাথা রোশনির সিক্রেট শুনতে।
রোশনি ফিসফিস করে বলল। জিহাদ ভ্রুকুচকে প্রশ্ন করলো। আপনি নিশ্চিত ভাইয়া আপনাকে পছন্দ করেন না? 50-50। ভাই বোনগুলো ফ্যালফেল করে তাকিয়ে আছে, কি উত্তর দিবে? পিছন থেকে গলা ছেড়ে কাশির শব্দ। তিনজন ভাইকে দেখে স্বাভাবিকভাবে বসলো। রোশনিও এক পাশে এসে বসলো। খেতে খেতে যাবি জিহাদের নেক্সট প্লেন নিয়ে জানতে চাচ্ছিল। হঠাৎ জিহাদের ফোনে মেইল আসাতে চেক করলো। খুশিতে উল্লাসে চিৎকার দিয়ে উঠল। ওর চোখে পানি। ভাইয়ের দিকে তাকিয়ে আছে যাবি। জিহাদ ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরলো। পুরুষ মানুষ এভাবে কাঁদে রোশনি জানা ছিল না। হতভম্ব হয়ে ভাইকে প্রশ্ন করলো। কাঁদছিস কেন? জিহাদ চোখ মুছে বলে। ভাইয়া চাকরিটা আমি পেয়ে গেছি। শুরুতে স্যালারি 20। আপনাকে আর একা কষ্ট করতে হবে না। আমরা দুই ভাই মিলে এখন একটা ফ্ল্যাট কিনবো। এরপর সবাই একসাথে থাকবো। সবাই অবাক হয়ে দেখছে। জামির ভাবছে জব পেয়ে ভাইয়ের সাথে ফ্ল্যাট কেনার স্বপ্ন যে ছেলে দেখা শুরু করেছে সেই ছেলে আর যাই হোক বিগড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভাইয়ের মাথায় হাত দিয়ে বলে। ঠিক আছে, শান্ত হয়ে বস, ভাতগুলো শেষ কর আগে। জিহাদ বসে ভাইকে বলল। ভাইয়া আপনি খুশি হননি? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। ইন্টারভিউ দিলি কখন? কিছুদিন আগে। আমি আশা করিনি হবে। অনেক ক্যান্ডিডেট ছিল, আপনার আর আব্বার দোয়া ছিল। জাবির হেসে বলে। যা, আব্বা আম্মাকে দিয়ে আয় খুশির সংবাদ। জিহাদ অনর, বাবাকে দিতে তার আপত্তি নেই, তবে মায়ের কাজের জন্য মাকে তার কোনো খবরই জানাতে ইচ্ছে করে না। মা যে আগের মতো নেই, যত্নশীল নেই। চুপচাপ দেখে জাবির জোরেই বলল। কি হলো? যা, আগে আম্মার কাছে যা। হাতের কাগজটা এপিট ওপিট উল্টে দেখতে বলেছে জাবি। কয়েক লাইন পরে বুঝলো কোনো গুরুত্বপূর্ণ পেপার, কোনো অ্যাগ্রিমেন্টের কাগজ মনে হচ্ছে। একদিকে চোখে ঘুম, অন্যদিকে এই পেপার। এক কথায় মানুষটা বলে দিলেই তো পারে কিসের পেপার। ধৈর্য হারিয়ে ঘুম ঘুম চোখে রোশনি প্রশ্ন করলো। কিসের কাগজ এটা? পড়নি? বুঝতে পারছি না, অনেক লেখা, পরে পড়বো কেমন? না, এখন। চোখেও ঘুম ঝাপসা দেখছি। আপনি বলে দিন। তাহলে পরে জানাবো, আগে সাইন করো। না জেনে করব? বিশ্বাস নেই? তা আছে। তবে রোশনি কথা না বাড়িয়ে সাইন করে পেপার এগিয়ে দিল। জামিন সযত্নে পেপার রেখে দিল পূর্বের জায়গায়। বাকি কাজ সম্পূর্ণ হতে কিছুদিন সময় লাগবে। বেশ কিছু ফর্মালিটিস বাকি। সব কাজ শেষ করে রোশনিকে জানাবে। রোশনির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল। আমার যা ছিল সব তোমার নামে করে দিলাম। আজ থেকে আমি নিঃস্ব। সোমা রামা কামরা জুড়ে পাইচারি করছে। রোশনি মুচকি মুচকি হাসছে। দু বোনের চিন্তার বিষয় হলো ভাইয়া আজ ওদের ভাবির কাছে থাকতে বলেছে। তারা তো একসাথেই ছিল, তবে আজ থাকছে না কেন? রোশনি মুচকি মুচকি হাসছে, সে কারণটা জেনে গিয়েছে। ভাবির হাসি দেখে শামার মনে কৌতূহল জাগলো। প্রশ্ন করলো। ভাবি হাসছেন কেন? তোমরা যা ভাবছো কারণটা জানি তাই। কি কারণ? তোমাদের ভাইয়া ভয় আসছে না। দু বোন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বলল। ভাইয়া ভয় কাকে? আমাকে। কেন? আমাকে মাঝে মাঝে পেটনিতে ধরে তাই। আমাদের গ্রামের বাড়িতে একটা আসন্ত গাছ ছিল, সেখানে একটা পেটনি আছে, ওটা আমাকে পছন্দ করে। কিং কর্তব্য বিমূঢ় দু বোন। কি বলছে ভাবি এসব? এই কথাটাই স্বাভাবিক বলার মতো কথা? শ্যামা জোর করে হেসে বলে। হি 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 ভাবি, এসব কি বলেন? পেতনি বলতে কিছু নেই। ঠিক সেই মুহূর্তে জাবি রুমে আসলো ল্যাপটপে চার্জার নিতে। ওদের ঘুমাতে না দেখে বলল। কয়টা বাজে? তোমরা এখনো জেগে আছো কেন? রোমা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আহত গলায় বলল। ভাইয়া, ভাবিকে মাঝে মাঝে পেতনি ধরে, আপনি জানেন? আজকে যদি পেতনি আসে আমরা ঘুমাবো কি করে? কে বলেছে এমন কথা? শ্যামা উত্তরে বলল। ভাবি। জাবি রোশনির দিকে তাকাতেই রোশনি দাঁত দেখিয়ে বলল। আমার পেটনি তোমাদের ধরবে না, ও শুধু তোমাদের ভাইকে ধরে, তাই তোমাদের ভাইয়া ভয়ে আমার সাথে থাকতে চাচ্ছে না। জাবির চোখ রাঙিয়ে রোশনির দিকে তাকালো। রোশনি মুচকে মুচকে হাসছে। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় ঘুমাতে বললে দু বোন ভাইকে পেছন থেকে ধরে বলল। ভাইয়া প্লিজ আপনি এখানে থাকেন, আমরা আমাদের রুমে যাই।
জাবিরকে রুমে রেখেই ছুটে বেরিয়ে গেল দুবোন। রোশনির দিকে তাকিয়ে বলল, কাজটা কি ঠিক হলো? ওদের ভয় লাগানোর কি দরকার ছিল? ঠিক হয়তো আছে, ভয় লাগালাম কোথায়? আপনি তো পেতনির ভয়ে আমার সাথে থাকবেন না, নতুবা বউ ফেলে কেউ ভাইয়ের সাথে শোয়ে? আমি রাত জেগে কাজ করব, ঘুমাতে অসুবিধা হবে তোমার? রোশনি কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। উপায় অন্তর না দেখে জাবির ল্যাপটপ নিয়ে রুমে এলো। টেবিলে বসে এক মনে কাজ করছে ল্যাম্পশেডের আলোতে। রুমের বাতি নেভানো। প্রায় আধ ঘন্টা পর রোশনি বলল, সকালে আমি বাসায় চলে যাব। নিরুত্তর জাবির। বিষণ্ণতা নিয়ে চোখ বুঝল রোশনি। কাজ শেষে ল্যাপটপ বন্ধ করে রুমের দরজা আটকে দিল। চুপচাপ রোশনির পাশে শুয়ে দেখল ঘুমে আচ্ছন্ন রোশনি। বিনা বাক্য ব্যয় করে নিজেও ঘুমিয়ে পড়ল। দিন দিন রোশনির তার প্রতি দুর্বল হয়ে যাওয়াটা ভালো ঠেকছে না। এমন ছন্ন ছাড়া মানুষকে কি ভালোবাসা ঠিক? পরে আবেগ কেটে গেলে যদি হতভাগা জাবিরকে ভালো না লাগে? রোশনি স্পষ্টভাষী মেয়ে, বাস্তবতা বুঝে। কিসের লোভে সে এমন চালচুলোহীন ছেলের সাথে ঘর করবে? সুন্দরী শিক্ষিতা মেয়েদের জীবনসঙ্গীর অভাব হয় না। নিজেকে দুর্বল না করাই শ্রেয়। আরো সময় নেওয়া যাক, বিয়ের রহমত। তবে এখন মেয়েদের মন দ্রুত বদলায়। রোশনির মন বদলে গেলে যাবেই তাকে আটকাবে না। এছাড়া বাসার সকল পরিস্থিতি এখন রোশনির জানা। তাই মন বদলে যাওয়া অস্বাভাবিক কিছু তো নয়। যদি মন না বদলায় তবে তার ব্যবস্থাও করা আছে। ভাগ্য সহায় হয় কিনা তা দেখার পালা। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে রোশনিকে পাশে পেল না। রিশওয়ে ডাইনিং এ এসে দেখে নাস্তা করছে ভাই বোনেরা। জিহাদ ঘুম ঘুম চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া খেয়ে যান, না খেয়ে বের হলে ভাবি শুনলে রাগ করবে। কোথায় সে? রোমা উত্তর দিল। ভাবি তো চলে গেছে। শান্ত চোখে বোনদের দিকে তাকিয়ে টেবিলে বসলো। যাওয়াটাই স্বাভাবিক। এক রাতের জন্য নিয়ে এসেছে। রোশনির সাইন প্রয়োজন ছিল, তা নেওয়া শেষ। মায়া বাড়াতে চাইনি। শ্যামা বলল, সকালে সব নাস্তা বানিয়ে আমাদের তিনজনকে খেতে বসিয়ে দিল, নিজে সামান্য খেয়ে বেরিয়ে গেল। আপনাকে খেয়ে অফিসে যেতে বলেছে। নিভৃতে খেয়ে উঠল। রুমি এসে ল্যাপটপ নিয়ে বেরিয়ে গেল। স্পষ্ট বুঝতে পারছে রাতের আচরণে রাগ করেছে হয়তো। করাটা স্বাভাবিক। অফিসে পৌঁছে কাজে মনোযোগ দিতে পারেনি। সারাদিনের দুশ্চিন্তায় মাথা ব্যথা উঠে গিয়েছে। বিয়ের 2 মাসের মাথায় আজ প্রথমবার রোশনিকে ফোন করলো। প্রথমবার রিং হলেও দ্বিতীয়বার কল কেটে যাচ্ছে। ব্যস্ত আছে জানাচ্ছে। সন্ধ্যায় বন্ধুদের সাথে দেখা করতে এসেছে পরিচিত টং দোকানে। অপুর কথা জানাজানি হয়েছে। মেহেদি মজার ছলে বলল, একটা জিনিস খেয়াল করেছিস, আল্লাহ কখন কার দোয়া মুখের কথা কবুল করে ফেলেন বলা যায় না। জাবিরের মুখের কথা কিভাবে কবুল হলো? উৎসুক জনতা প্রশ্ন করল। কিভাবে? মেহেদি বিজ্ঞ ভঙ্গিতে বলল, ও চেয়েছিল বেহায়া, তর্কবাজ এবং ডানপিটে মেয়ে। ভাবি ডানপিটে না হলে অপুকে পেটাতো না। আর তর্কবাজ বলতে আমরা কিন্তু ইতিবাচক তর্কবাজও ভাবতে পারি। জিহাদের মুখে শুনেছি ভাবির সাথে কথায় পারা যায় না। আর বেহায়া, এটারও কোনো না কোনো ইতিবাচক দিক আছে যা এখন আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু তককে তককে সব মিলে গিয়েছে। যাবি তখন মনে মনে বলছে, বেহায়াও, তবে তা আমার কাছে। অফিস শেষ করে সোজা শ্বশুর বাড়ি এলো যাবি। এসেই এক বিব্রতকর অবস্থায় পড়ল। শ্বশুর জাবিরকে দেখে জড়িয়ে ধরলেন। বেশ কিছুক্ষণ গল্প করলেন। রাতের খাবার খেতে জোর করলেন, অনিচ্ছা সত্ত্বেও গুরুজনদের অনুরোধ অগ্রাহ্য করেনি। বাইরে বৃষ্টি। শাশুড়ি এসে কিছুক্ষণ রোশনির রুমে বিশ্রাম নিতে বললেন। মাথা প্রচন্ড ব্যথা করছে। বাইরে ঝড়, বের হওয়ার উপায় নেই। রোশনির অনুপস্থিতিতে তার রুমে ঢোকা ঠিক নয় ভেবে বারবার নিষেধ করছিল। এক পর্যায়ে মিসেস খেয়া রাগ করে বললেন, তোমার স্ত্রীর রুমে, সে কিছুই মনে করবে না। নিজেদের মধ্যে আড়ষ্টতা রেখো না, যাও, আমি রোশনিকে ফোন দেব। জাবির লজ্জা দিয়ে বলল। না যাচ্ছি, ফোন দেওয়ার প্রয়োজন নেই। বাধ্য হয়ে প্রথমবারের মতো স্ত্রীর রুমে প্রবেশ করতেই মেয়েলি গন্ধ নাকে এলো। রুমের চারপাশটা বেশ পরিপাটি।
পড়ার টেবিল, আলনা, কাঠের খাট, লাগোয়া বারান্দা, 4 দরজার আলমারি, ড্রেসিং টেবিল, ডেস্কটপ এবং কিছু গাছ। এত কিছুর মাঝে রুমটা বেশ ফাঁকা, কারণ রুমে রোশনি নামক মেয়েটি অনুপস্থিত। শুধু রুমেই নয়, বাড়িতে এসে অনুপস্থিত। আজ সকালেই বন্ধুদের সাথে ঘুরতে বান্দরবান গিয়েছে। শাশুড়ি জানালেন যাওয়ার প্ল্যানই ছিল না। হঠাৎ জাভেদের বাসা থেকে এসে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল। পরিবার ছেড়ে দূরে যাওয়া রোশনির বরাবরই অপছন্দের, তবে এবার যেতে চাওয়াতে কেউ বারণ করেনি। জাবেরকে রোশনির বাবা প্রশ্ন করেছিল, সে কি জানে না রোশনির যাওয়ার ব্যাপারে? উত্তরে শ্বশুরকে জানিয়েছিল জানে। শ্বশুরের সাথে দেখা করতে এসেছে বলে কথার মোড় ঘুরিয়েছে। স্পষ্ট বুঝতে পারছে রোশনির এবারে যাওয়াটা হয়তো অভিমান করেই যাওয়া। রোশনির আলনার দিকে চোখ গেল সহসা। শোয়া থেকে উঠে এগিয়ে গিয়ে দেখলো পরিচিত কালো শার্ট। জামি শার্টটা হাতে নিয়ে ভাবতে থাকলো, এই শার্টটা এখানে কিভাবে এলো। শার্ট উল্টে দেখলো, নিশ্চিত হওয়ার জন্য শার্টটির প্রকৃত মালিক কে। জাবিরের প্রতিটি শার্টের পেছন দিকটাতে এমব্রয়ডারি করা নিজের নামের ইংরেজি প্রথম অক্ষর জ্যা থাকে। এই শার্টেও ব্যতিক্রম হলো না। পূর্বের জায়গায় শার্টটি রেখে রুম থেকে বেরিয়ে আসলো। বেশিক্ষণ এখানে থাকলে মন খারাপ জেগে ধরবে। বৃষ্টির মাঝে শ্বশুর শাশুড়িকে কাজ আছে জানিয়ে বেরিয়ে এলো। বাসায় ফিরে দেখে ইলেকট্রিসিটি নেই, জেনারেটরের সমস্যা। টেবিলে ল্যাপটপ খুলে বসে আছে ঠিকই, কাজে মন নেই। চার্জার লাইটের চার্জ প্রায় শেষ। রোমা একটা মোমবাতি ভাইয়ের টেবিলে দিয়ে গেল। মোম গলে গলে পড়ছে। আঙ্গুল দিল মোমের আগুনে, হালকা আঁচ লাগছে। আস্তে আস্তে উত্তাপ আঙ্গুলে লাগছে। এক পর্যায়ে আঙ্গুলের মাথায় টিপে মোমের আলো নিভিয়ে দিল। ব্যথাটা কি তবে সয়ে গেল? ছ্যাঁকা লেগেছে আগুনের, তবুও অনুভূতিহীন। অন্ধকারে জানালার পাশে দাঁড়িয়ে ভাবতে থাকলো, জীবনটা এত জটিল না হলেও পারত। অন্ধকার তার বন্ধুর মতো সবসময় পাশে ছিল, তাই হয়তো এত প্রিয়। যার একটাই রং কালো, এই কালোতে সুখ নেই, দুঃখ নেই, আছে শুধু হতাশা। সবার মতো কেন সে মনের ভাব প্রকাশ করতে পারে না তার অজানা। সবার মনের কথা শোনা মানুষগুলো নিজের আত্মপ্রকাশ করতে বরাবর ব্যর্থ। সূর্য মাথার উপর থেকে সরে গিয়েছে। অফিসের পর ধানমন্ডি একটা মিটিং ছিল। সেখান থেকে বের হয়ে হঠাৎ মনে হলো অনেকদিন নীলক্ষেত যাওয়া হয় না। অনেকদিন নয় শব্দটা ভুল, অনেক বছর হবে। আগে টিউশনির টাকার জ্যেষ্ঠ অংশ খরচ হতো পরিবারে। এরপর খুচরো খরচ জমিয়ে বই কেনা হতো। এখন সেই পথে হাঁটাই হয় না। আজ খুব করে হাঁটতে ইচ্ছে হলো। হেঁটে হেঁটে নীলক্ষেতের সামনে এসে জিরিয়ে নিল। আগের মতো আছে, একটুও পরিবর্তন হয়নি। চোখ পড়ল হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ বইটাতে। মলাট বেশ পুরনো হয়েছে। বইটা হাতে নিল। বইয়ের বেশ কয়েকটা পাতা উল্টাতেই পুরনো মিষ্টি একটা বই ঘ্রাণ নাকে এলো। আর কিছু পাতা উল্টাতেই একটা চিঠি পেল। বেশ উৎসুক হয়ে চিঠিটা খুলল। ও পাশ থেকে দোকানি বলল, ভাই বইটা কি নিবেন? কত? 1 টাকা। পকেট থেকে একটা নোট বের করে এগিয়ে দিল। বইটা নেওয়ার ইচ্ছে ছিল না, তবে চিঠিটা পড়ার লোভ সামলাতে পারল না। আপাতত চিঠি বইতে রেখে বেশ কিছু নতুন পুরনো বই নিজের জন্য সহ ভাই বোনদের জন্য নিল। সবচেয়ে দামি বইটা নিল অর্ধাঙ্গিনীর জন্য। বই নিয়ে একটা রিক্সা ডাক দিল। অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতেই মনে পড়ল আজ সোমবার, স্পেশাল কোনো দিন নয়। তবে হাতে গুনলে 1 সপ্তাহ পেরিয়েছে রোশনির সাথে কথা হয় না। মেয়েটা তাকে ব্লক লিস্টে রেখেছে। শাশুড়ির মুখ থেকে শুনেছে 2 দিন হলো বাসায় ফিরেছে। কবি সাহিত্যিকদের ভাষ্য মতে রূপবতী মেয়েরা বেশ অহংকারী হয়। এরা সহজেই রাগে না, হেসে হেসে নিজেদের সৌন্দর্যের মায়ায় ফেলে। তবে একবার রাখলে সেই রাগ ভাঙানো যায় না। কথা আংশিক সত্য। তবে রোশনি অহংকারী নয়। বাসার সামনে এসে রিক্সা থামলো। যার যার বই বুঝিয়ে দিয়ে নিজের জন্য কেনা কৃষ্ণপক্ষ নিয়ে রুমে ফেরার উদ্দেশ্যে পা বাড়ালো। রোজিনা পেছন থেকে ডাক দিল। আশরাফ, ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকাতেই রোজিনা বলল, বাবা তোমার ছোট খালা অসুস্থ, ওর বুকে ব্যথাটা হঠাৎ বেড়ে গেছে। কিছুক্ষণ আগে হাসপাতালে ভর্তি করাইছে। আমি চাইছিলাম ওকে রাতে গিয়ে হাসপাতালে দেখে আসবো, একটু খাবারও নিয়ে যাব। তুমি যদি বলো তবে যাব। জাবের হেসে বলল, আম্মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তোমার হাতের 1 কাপ গরম চা দাও, একসাথে যাব। তোমার যাওয়া লাগবে না, জিহাদকে নিয়ে যাই। আর চা বানিয়ে রাখছি, রোমা ও শামা গরম করে দিবে। আজকে তোমার পছন্দের ডিম
সুন্দরী পিঠা বানাইছি, খেয়ে বিশ্রাম নাও। জাবির হেসে বলল। এসে খাবো, চাটা দাও। রোজিনা ছেলে রুমে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিভাবে যেন বুঝে যায় ছেলেটা মনের কথা। এই যে সে যদি মায়ের সাথে হাসপাতালে যায় মা খুশি হবে, নিজ থেকে সব দায়িত্ব কাঁধে তুলে নেয়। এই ছেলেটার ওপর এত অন্যায় করেছে, অথচ সে পরিবার ছাড়া কোনো কিছুতে মন দেয়নি। প্রতিদিন মায়ের পায়ের কাছে বসে থাকতো সংসারটা গুছানোর জন্য। রোজিনার মোনাজাতে এখন শুধু এই সন্তানের নামই বারবার থাকে। মহান রব মায়ের দোয়া কবুল করেন। মন থেকে চাই ছেলেটা যেন সুখের মুখ দেখতে পায় এবার। সবার জীবনে কিছু ভুল থাকে, যে শিক্ষা সে পেয়েছে তার জন্য সারা জীবন পস্তাবে। আজ বেআইনের সাথে কথা হয়েছে, ছেলের বউ যত তাড়াতাড়ি সম্ভব ঘরে তুলবে। হাসপাতাল থেকে ফেরার পর কোনো এক অসঙ্গত কারণে চিন্তিত। দূর থেকে তো সবকিছু ঝাপসা লাগে। আচরণগত পরিবর্তন নিজের মধ্যে আনতে না চেয়েও চলে এসেছে। খাটে বসে বইটা হাতে নিল, চিঠিটা বের করে পড়তে শুরু করলো। 14/10/2015 বুধবার। সুপ্রিয় পত্র পাঠক, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। ভাবছেন হুমায়ুন আহমেদের বইতে তার স্মরণে তারে গান নিয়ে দুটো বাক্য লেখা উচিত ছিল, অথচ লিখলাম রবীন্দ্রনাথকে নিয়ে। লেখার মাঝে কোনো অর্থ রাখিনি। মনে হলো যখন কেউ এই চিঠি পড়বে তখন তার প্রিয় মানুষটাকে মনে পড়বে। আমার প্রিয়তমাকে আমি ভুলতে পারিনি, বলতে পারিনি আমি তাকে ভালোবাসি। তার ছেড়ে যাওয়া মেনে নিতে পারিনি বলেই আজও চিঠি লিখি তার নামে। যেখানে পাঠানোর সাধ্য নেই, ব্যর্থ আমি তার। জানি পৌঁছবে না কোনোদিন তার কাছে, সে পাড়ি দিয়েছে অজানা গন্তব্যে। তারে প্রাণ ভরে দেখবার সুযোগ নেই। সাধ্য থাকতে প্রিয়জনকে কাছে টেনে নিন, যেন নিষ্প্রিয়ায় না হারায়। ইতি কোনো এক ব্যর্থ প্রিয়তম। শুকনো ঢোক গিলল জাবি। মনের মাঝে হানা দিল অজানা ভীতি, হারিয়ে ফেলার ভীতি। চোখের সামনে ভাসছে প্রিয়তমা স্ত্রীর স্পষ্ট বধন। তার টেনে আনা দূরত্বে যদি হারিয়ে যায় প্রিয়া। ঘন্টার কাঁটা ছুটছে। জিহাদকে ডাক দিল। ঘড়িতে এখন 10টা 40। বলল, তোর ভাবিকে ফোন দিয়ে জিজ্ঞেস কর বাসায় পৌঁছেছে। জিহাদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেও প্রশ্ন করেনি। ফোন দিতেই ওপাশ জানালো পৌঁছেছে। ভাইয়ের হাতে ফোন দিয়ে রুম থেকে বের হলো। জাবি শান্ত স্বরে প্রশ্ন করলো। ডাক্তারকে দেখিয়েছে? এক কথায় উত্তর। আমি। কি হয়েছে? জানাটা কি বাধ্যতামূলক? সুস্থতার খোঁজ নেওয়া মানবিক দায়িত্ব। নিষ্প্রয়োজন। এই আচরণ তোমাকে মানায় না অপরাজিতা। ওপাশ থেকে নীরব। যেখানে ক্রমাগত কথা বলে যেত মেয়েটা আজ ছাপ ছাপ কথা বলছে, যেন তাকে বাধ্য করা হচ্ছে। কথা শুনে যাবি সে স্বস্তিটা খুঁজে পেত, তা আজ অনুপস্থিত। পুনরায় প্রশ্ন করলো। বান্দরবান থেকে ফিরে একটা ফোন দিতে পারতে। উত্তর আসলো। যাওয়ার সময় যখন জানাইনি, ফিরে জানাতে হবে কেন? আম্মা কি শাশুড়ি মাকে ফোন দিয়েছিলেন? জানি না। এভাবে কথা বলবে কিভাবে? আনব্লক করো, কল দিচ্ছি। জিহাদের ফোন আটকে রাখা অশোভনীয়। রাখছি। যাকে যেখানে মানায় তাকে সেখানে রাখা প্রয়োজন। লাইনটা কেটে গেল। ফোনটা পাশে রেখে যাবে খাটের পেছনে হেলান দিয়ে কপালে হাত রাখলো। সব অভিমান তার জন্য জমা। আজ অপরাজিতার ব্যবহার যেন কাটার মতো লাগলো। চিনে না জানে না মেয়েটা দুদিনে তাকে আপন করে নিতে চাইলো, অথচ সে তার আচরণে বারবার আঘাত করেছে। অপরাজিতা জানেই না জাবি যখন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন নিজেকে সবকিছু থেকে আলাদা করে ঠান্ডা মস্তিষ্কে নেয়। হয়তো তাই সময়টা থমকে গিয়েছিল 1 সপ্তাহ আগে। তাড়াতাড়ি কাজে গোলমাল লেগে যায়। খাট থেকে উঠে দাঁড়ায়। আলমারি থেকে কালচে সবুজ টি-শার্ট বের করে পরে নিল। হাতে বিশেষ বই এবং গুরুত্বপূর্ণ কাগজটা নিয়ে মাকে বলে বেরিয়ে গেল। গলি পেরিয়ে সামনে আগাতেই রিক্সা পেল। আজ বাসে উঠবে না, লাগুক ভাড়া বেশি। মাঝে মাঝে নীরবতা বেশ প্রয়োজন। নিজেকে শান্ত রাখার আপাতত আর কোনো পথ খোলা নেই। হুট খোলা রিক্সা বিলাস ছাড়া। রাস্তায় নিয়ন আলো জ্বলছে। হঠাৎ রিক্সাওয়ালাকে থামিয়ে বলল, মামা থামো।
রিক্সা থামতেই নেমে পড়ল। রাস্তার পাশে লাগানো হিজল গাছ, লালচে ফুলগুলো মায়া ছড়াচ্ছে। মুঠো ভর্তি হিজল নিল সযত্নে। রিক্সায় উঠতেই রিক্সাওয়ালা চালাতে চালাতে বলল, মামা, মামির লাইগা নিলেন? এক পেশে হাসি দিয়ে বলল, হ মামা। ভালা করছেন। রাস্তার ফুলের ভিতরে যে মায়া থাকে, বাজারের কেনা ফুলেও থায় না। আমিও নিতাম, কিন্তু অহন নিই না। কেন নেওয়া কেন? যার লাইগা নিতাম সে বাচ্চাই নাই মামা। ঘরে অহন ছোট বউ। হ্যাঁ, হারাক্ষণ কার্য করে। আগের বউটা বহুত ভালা আছিল, আমারে মেলা মহব্বত করত। বুঝতাম না, শুরুর দিকে মইরা গেছে অসুখে। চিকিৎসা করাইবার পারি নাই টেকার অভাবে। অহন কবরে যাইয়া কান্দি মামা। এর মতো কেউ ভালোবাসে না। মায়ে জোর কইরা আরেকটা বিয়ে করাইছে। ঘরে যাইতে শান্তি নাই, মা বউয়ের কাজে লাগে। জাবির অস্বস্তি বোধ করে রিক্সাওয়ালাকে থামিয়ে দিল। আশ্চর্য, অভাবনীয় ব্যাপার স্যাপার সব আজকে ঘটছে। সব জায়গায় নিজের মানুষ হারানোর বেদনা। প্রথমে কৃষ্ণপক্ষ, তারপর সেই চিঠি, এখন আবার এই রিক্সাওয়ালা। দুর্ভাবনা যেন সরতেই চাইছে না। গন্তব্যে পৌঁছে যাবে রিক্সাওয়ালাকে বলল,